নমস্কার। রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদ এবং মালদা ঘুরে আসার পর যে রিপোর্ট দিয়েছে, তারপর কেন্দ্র কি কড়া পদক্ষেপ গ্রহণ করবে? আগে চলুন, উনি যে রিপোর্ট দিয়েছেন তাতে প্রস্তাব করেছেন যাতে কেন্দ্র তাদের সাংবিধানিক ক্ষমতা এখানে প্রয়োগ করেন। হ্যাঁ, ঠিকই আছে, তিনি বলছেন যাতে কেন্দ্র তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেন। এবং ওনার যে রিপোর্ট রাজ্যপালের, সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের। এই মুহূর্তে রাজ্যপাল যে রিপোর্টটা দিয়েছেন, আমি রিপোর্টের কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। এই রিপোর্ট ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের কাগজে প্রকাশ করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের কাগজে বলছে যে মুর্শিদাবাদে মৌলবাদ এবং সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজ্যপালের রিপোর্টে যেটা বলা হচ্ছে, আপনি রিপোর্টের সেই অংশটা আপনারা দেখতেই পাচ্ছেন। An issue that is seldom voiced in the concern that is felt over the role of certain fundamentalist Islamist group which are seeking to mobilize Muslim opinion using the subtext of Islam in danger. The twin spectrum of radicalization and militancy pose a serious challenge for West Bengal, especially in two of the border with Bangladesh, Murshidabad and Malda. 18 এবং 19 তারিখ সিবি আনন্দ বোস তিনি মালদা এবং মুর্শিদাবাদে গিয়েছিলেন। ওখানকার মানুষের সাথে কথা বলেছিলেন। মুর্শিদাবাদে যারা আক্রান্ত হয়েছিলেন সেখানে কথা বলেছিলেন। আপনাদের ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদ জুড়ে সাম্প্রদায়িক সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে 3 জন মারা যান। তাদের ধর্মীয় পরিচয়ের জন্য রাধা গোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছিল এবং একটি ছেলে মারা গিয়েছিল, তার নাম হচ্ছে ইজাজ। সে মারা গিয়েছিল পুলিশের গুলিতে। এখনো পর্যন্ত কিন্তু এই ইজাজের মৃত্যু কেন হয়েছে সেটা কিন্তু এখনো জানা যায়নি, যে সেদিন ইজাজের রোল ঠিক কি ছিল। ইজাজ কি গোলমালে মদত দিচ্ছিল, নাকি গোলমালের মধ্যে সে এসে পড়ে যাওয়ায় তার আর কি তার মৃত্যু হয়, সেটা এখনো কিন্তু পুলিশি তদন্তে উঠে আসেনি এখনো। রাজ্যপাল আরো বলছেন, in both these districts there is an adverse demographic composition with Hindus being minorities. Another district, Uttar Dinajpur, has a plurality. আমরা ওখানে যাওয়ার পর যেটা দেখেছিলাম, যে ওখানকার রাজ্যপাল যাওয়ার পর ওখান থেকে দাবি উঠেছিল যে বিএসএফ ক্যাম্প যেন ওখানে পার্মানেন্টলি থাকে, কারণ পুলিশের যে ভূমিকা, তাহলে এরা কিন্তু কোনোভাবেই সেটা ওখানকার যারা বাসিন্দা আছেন, যারা পালিয়ে গিয়েছিলেন নিজেদের ভিটেমাটি ছেড়ে, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন মালদাতে গিয়ে, তারা কোনো অবস্থাতেই পুলিশের ওপর কিন্তু আস্থা রাখতে পারেননি। তারা বারবার করে বলেছিলেন যে যাতে বিএসএফ এর একটা পার্মানেন্ট ক্যাম্প হয় সেখানে। কিন্তু রাজ্যপালের সুপারিশেও তাই আছে যে ওখানকার যেন আধা সামরিক বাহিনীর ক্যাম্প হয়। রাজ্যপাল লিখছেন, I suggest government of India consider the constitutional option not only to put a check on the current situation but also to generate confidence of the people in the rule of law. আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে এবং জনগণের মধ্যে আস্থা ফেরাতে গেলে কেন্দ্রের যে একটা ভূমিকা আছে সেটা কিন্তু উনি বারবার করে মনে করে দিয়েছেন। এবং তিনি একটা এনকোয়ারি কমিশনেরও প্রস্তাব করেছেন, কেন্দ্রের তরফে যেন একটা এনকোয়ারি কমিশন করা হয়। সেটা কি ধরনের এনকোয়ারি হবে, সেটা জুডিশিয়াল এনকোয়ারি না কি এনকোয়ারি বা কিভাবে করবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। উনি এই ক্ষেত্রে যে রাজ্য পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ, সে কথা কিন্তু তিনি স্বীকার করেছেন।
কিন্তু একই সঙ্গে মমতা সরকারের প্রশংসা উনি করেছিলেন, সেটা যেভাবে মাওবাদীদের দমন করেছে সেটা নিয়ে কিন্তু উনি প্রশংসা করেছেন। উনি লিখছেন, while the state government has been successful in dealing with various issues such as organized ultra-left militancy, the authorities continue to flounder while dealing with communal conflagrations and ordinary and routine law and order situation, especially such as rape and campus violence. অর্থাৎ কোনো সাম্প্রদায়িক বিষয় হলে সেটা এই রাজ্য ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই কথাটা কিন্তু উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এরপর সত্যি কি কেন্দ্রের ঘুম ভাঙবে? কারণ এটা কিন্তু নিছক একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নয়। বারবার করে উনি যেটা বলছেন, মৌলবাদ, অর্থাৎ ইসলামিক মৌলবাদ মুর্শিদাবাদ এবং মালদায় মাথাচাড়া দিয়েছে। কারণ এটা একেবারে বর্ডারের বাংলাদেশ সীমান্তে। আপনাদের মনে আছে এই ইস্যুকে কেন্দ্র করে এএনআই একটা খবর করেছিল, সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে যারা দুষ্কৃতী, তারা অনুপ্রবেশ যারা করেছে তারাই এই ঘটনার সঙ্গে জড়িত। এরপর মুখ্যমন্ত্রী সরাসরি বিএসএফ এর বিরুদ্ধে কামান দাগেন এবং সেখানে উনি বলেন বিএসএফ এদের পাথর ছোড়ার জন্য টাকাও দিয়েছে, এই কথাও বলা হয় সেখানে। কিন্তু আমরা বারবার দেখেছি যে এই মুর্শিদাবাদে থেকে জঙ্গি ধরা পড়ছে এবং জঙ্গি যারা বাংলাদেশের জঙ্গি সংগঠন, সেই যারা তারা আনসারুল বাংলা, সেই জঙ্গি সংগঠনের সদস্যদের এখানে ঘাঁটি গেড়ে রয়েছে। তারা এখানে যে সমস্ত খারিজি মাদ্রাসা আছে সেখানে ছেলেদের মগজ ধোলাইয়ের কাজও করছে। সাডিকে গ্রেপ্তার করার পর সেটা আমরা দেখতে পাই। এই মুর্শিদাবাদেই একটা সময় কিন্তু পিএফআই যথেষ্ট সক্রিয় ছিল। পরবর্তীকালে পিএফআই কে নিষিদ্ধ ঘোষণা করা হয়, কিন্তু আমরা দেখেছিলাম পিএফআই এর মঞ্চেই তৃণমূলের ফারাক্কার যে বিধায়ক মনিরুল, তিনি কিন্তু পিএফআই এর মঞ্চে পর্যন্ত হাজির ছিলেন। এবং এই যে ঘটনা, তার পেছনে পিএফআই এর রোল কি আছে সেটাও কিন্তু তদন্তে এগোচ্ছে নাকি জানা যায়নি। কারণ এখনো ঘোষিতভাবে কিন্তু এনআইএ মুর্শিদাবাদের ঘটনার তদন্তই শুরু করেনি। দেখুন, এই রাজ্যপালের এই রিপোর্ট কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা ইতিমধ্যেই দেখছি পেহেলগাঁওতে প্রায় 25 জন পর্যটককে যে মারা হলো, সেটাও কিন্তু এই ধর্ম পরিচয়ের জেরেই তারাও এই মৌলবাদের শিকার। এখনো পর্যন্ত কিন্তু যারা জঙ্গি আছে, এতগুলো দিন চলে যাওয়ার পরও কিন্তু যারা পাকিস্তানি জঙ্গি, পাকিস্তান থেকে যারা এসেছে, তাদের ধরা যায়নি। যে রিপোর্টে বারবার করে উঠে আসছে যে অনেকে পশ্চিমবঙ্গকে সেফ প্যাসেজ হিসাবে শুধু ব্যবহার করছে না, এখন আর ওয়েস্ট বেঙ্গলের প্রতি এই বাংলাদেশের পালা বদলের পর ওয়েস্ট বেঙ্গলকেও তারা ডিস্টার্ব করতে চাইছে। এবং তারা এই শিলিগুড়ি থেকে নর্থ ইস্টের ওপর তাদের নজর, এই চিকেন নেকের ওপর। কিন্তু কেন্দ্রের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ আমরা নিতে দেখিনি। বলা হচ্ছে, কারণ বারবার করে কেন্দ্র, এই নরেন্দ্র মোদী সরকার বারবার করেই বলেন যে দেশ সবার উপরে। কিন্তু এখন তো যে রিপোর্ট যেটা রাজ্যপাল আবার দিলেন, সেটা কিন্তু দেশকে বাঁচানোর জন্যই। কারণ পশ্চিমবঙ্গ যদি অস্থির হয়ে যায় তাহলে দেশ বাঁচবে কি করে? অমিত শাহ একটি চ্যানেলের ইন্টারভিউতে বলেছিলেন যে সারা দেশে যে সমস্ত অনুপ্রবেশকারী ধরা পড়ছে, তারা 24 পরগনা থেকে তাদের পরিচয়পত্র করিয়ে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি এরপরে গুজরাটে হোক, মহারাষ্ট্রে হোক বা দিল্লিতে হোক,
তাদের পরিচয়পত্র পশ্চিমবঙ্গ থেকে পাওয়া গিয়েছে। কিন্তু কেন্দ্র বলছে, কিন্তু তারপর কেন্দ্র কি পদক্ষেপ নিচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। কেন্দ্র কি কড়া পদক্ষেপ নিচ্ছে? এর মধ্যে দেখলাম যে বিজেপির যে পুরুলিয়ার সাংসদ, তিনি আসফা যাতে এই মালদা মুর্শিদাবাদে আসফা চালু করার জন্য তিনি চিঠি পর্যন্ত লিখেছেন, যেটা মণিপুরে যে আসফা আইন চালু আছে। কিন্তু এখনো কিন্তু কেন্দ্র কোনো কড়া পদক্ষেপের দিকে যায়নি। আপনাদের এই প্রসঙ্গে আমি স্মরণ করিয়ে দিই, যখন পঞ্চায়েত ভোট হলো এবং পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সংঘর্ষ হলো, তখন আমরা দেখেছিলাম রাজ্যপাল কিন্তু বারবার করে নির্বাচন কমিশনারকে সতর্ক করেছিলেন, রাজীব সিনহাকে, রাজ্যকে সতর্ক করেছিলেন, রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা নিয়ে মুখ খুলেছিলেন, এবং উনি কিন্তু রাষ্ট্রপতি কাছেও রিপোর্ট পেশ করেছিলেন। কি রিপোর্টে ছিল? যতদূর জানা যায় খবর, সেটা হচ্ছে উনি সরাসরি এখানে রাষ্ট্রপতি শাসনেরই রিপোর্ট দিয়েছিলেন। কিন্তু তারপরেও আমরা দেখেছি কেন্দ্র কিন্তু তখনো পর্যন্ত নড়েনি বা কোনো কড়া পদক্ষেপ নেয়নি। এবার কি? কারণ এবার শুধুমাত্র রাজনীতি নয় বা রাজনীতির চাপানুতর নয়, এখানে দাঁড়িয়ে উনি যে এটা দিয়েছেন সেটা মৌলবাদ এবং সন্ত্রাসবাদ নিয়ে। আজকে আমরা বলছি যে যে কোনো সময় এই পেহেলগাঁওয়ের ঘটনা যাতে এই পশ্চিমবঙ্গে কোনো সময় না হয়, সেটা তো নিশ্চয়ই কেন্দ্রের দেখা উচিত, সতর্ক হওয়া উচিত, এবং রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে আরো কড়া পদক্ষেপ নেওয়া উচিত। জানা নেই যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে রাজ্যপালের এই রিপোর্টের পর কেন্দ্র সঠিক কি পদক্ষেপ নেবে, কবে নেবে। কারণ পেহেলগাঁওতে আমরা কিন্তু বারবার করে এই ঘটনার পর যেটা উঠে আসছে সেটা হচ্ছে প্রশাসনিক গাফিলতি, গোয়েন্দা ব্যর্থতা, এবং ওখানে কিন্তু পুরোপুরি ল অ্যান্ড অর্ডারটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনেই। ফলে গোয়েন্দা ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, পুলিশি ব্যর্থতা, সেটাই কিন্তু উঠে আসছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারটা রাজ্য সরকার দেখে, কিন্তু যেহেতু মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে এবং রাজ্যপালের কথা অনুযায়ী সেটা প্রায় হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই সময় চলুন আমরাও অপেক্ষা করি কেন্দ্র কবে কড়া পদক্ষেপ নেয়, কবে তাদের ঘুম ভাঙে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।